আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দর্শক, গত কয়েকটা দিন, প্রায় অনেকগুলো দিন হয়েছে সারাক্ষণ রাজ শারমিন করতে করতে গিয়ে আপনাদের বোরিং লাগছে না এখন? এই ঘটনা তো আসলে জানার আর কোনো কিছু বাদ নেই, সবই জেনেছি, আদ্যপান্ত কোনো কিছু বাদ নেই, নতুন ঘটনা কিছু ঘটছে না। ও হ্যাঁ, আপনারা আবার এটা বলতে পারেন দর্শক যে গতকালকে তো রাজ আরেকটা ভিডিও দিয়েছে লেট নাইটে, যে ভিডিওতে আপনারা রাজের এবং শারমিনের সংসার করার কিছু ফার্নিচার নতুন বাসাতে দেখতে পেয়েছেন। সেই ঘটনাটা কি? সেই ঘটনার আড়ালে কোন গল্প লুকিয়ে আছে? রাজ আবার সুন্দর করে বলছে আমার আর শারমিনের রুমের ফার্নিচারে যেগুলো, আবার শারমিনের নাম খুব সুন্দরভাবে উল্লেখ করছে, যেন রাজের সাথে শারমিনের কিছুই হয়নি। শারমিন মনে হয় কোনো একটা ট্যুরে গেছে, আবার ব্যাক করে চলে আসবে শারমিন রাজের সংসারে। খুব মানে যেমনটা মনে হয় খুব সহজ কিছু ঘটনা, কোনো ঝামেলাই হয়নি, এমনভাবে রাজ সব কিছু প্রেজেন্ট করছিল। আবার রাজের বাসা বাড়ি দেখবেন একদমই অন্যরকম, মানে খুব সুন্দরভাবে ফিটফাট হয়েছে। আবার এমনটা হয়নি তো দর্শক, যেমনটা আমরা রাজ শারমিনকে একসাথে কথা বলতে শুনেছিলাম, তারা একটা ফ্ল্যাট কিনবে, ফ্ল্যাট বাড়ি করছে, এখন আপাতত ফ্ল্যাটটা হয়নি বলে পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত তারা ভাড়া বাসায় থাকবে, টুলেট করা বাসাতে থাকবে। এমনটা নয় কি যে রাজা শারমিনের সেই অসমাপ্ত ফ্ল্যাটটা এখন পরিপূর্ণতা পেয়েছে, ফ্ল্যাটটা কমপ্লিট হয়েছে এবং রাজ সেই নতুন ফ্ল্যাটে উঠেছে? হতে পারে কি এমনটা? জানি না, কিন্তু আমরা সেগুলি নিয়ে আজকে খোলাসা করব। বাট আমার আজকের ভিডিওর মেইন ফোকাস পয়েন্ট আসলে রাজা শারমিন নয়। অনেক তো হয়েছে ভাই, অনেক হয়েছে রাজা শারমিনের গল্প। এখন আর এখান থেকে একদম লেবু চিপার মতো করে চিপেও রস বের হবে না, এখন তিতো বের হবে। এখন যতই লেবু চিপেন এখান থেকে তিতা বের হবে দর্শক, কারণ এখান থেকে জানার কিছু নেই, আদ্যপান্ত সবই আমাদের জানা শেষ। সো আমি আপনাদের সময় অপচয় করবো না, রাজা শারমিনকে নিয়ে যতটুকু বলার প্রয়োজন অল্প স্বল্প বলে কমপ্লিট করবো। বাট আমার আজকের ভিডিওর মেইন ফোকাস পয়েন্ট আসলে অন্যদিকে। আমার আজকের ভিডিওর মেইন ফোকাস পয়েন্ট তিশাকে নিয়ে, মিমকে নিয়ে। আরও একবার তারকাদের গল্প সত্য হয়েছে, সত্য প্রমাণিত হয়েছে। এই তো কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম, মিম আবদের জন্য একটা চেন কিনে এনেছে আবদিয়া প্লাস মিম নামে, এবং আমি বলেছিলাম খুব শীঘ্রই এই চেন বিক্রি করে মিম অন্য কিছু কিনবে। এবং দেখুন, এত দ্রুত আমার কথা ফলে যাবে আমি তো কল্পনাও করতে পারিনি, এবং সেই দিন চলে এসেছে। তো এই সমস্ত বিষয়তে আজকে আমার ভিডিওতে জানতে পারবেন। পাশাপাশি দুর্দান্ত, একদম খুবই দুর্দান্ত একটা ইনফরমেশান হচ্ছে, তানজিলা সবসময় বলে না যে আমার শাশুড়ি আমাকে রাঁধতে টানতে দেয় না, আমাকে রাঁধতে দেয় না, রান্নাঘরে আসতে দেয় না, সে নিজেই রান্না করে। তার শাশুড়ি এখন কথায় খোটায় তানজিলাকে কিন্তু খোটা দেয়, ঠিক যেমনটা রান্না নিয়ে খোটা দিয়েছে। সে বলেছে বিয়ের আগে অনেক মেয়ের অনেক কাজ দেখায়, বিয়ের পর কাজ দেখলে পলায় থাকে, পালিয়ে বেড়ায়। এই কথাটা কাকে বলেছে তানজিলা হয়তো বুঝতে পেরেছে, বুঝতে পেরে ক্যামেরাটাকে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এবং তানজিলার শাশুড়ি সারাদিনের কষ্টের গল্প বলে, সারাদিন তো আমি একা একা রান্না করি। তানজিলাকে এটা শুনিয়ে শুনিয়ে বলছে, তানজিলা আবারও সাথে সাথে ক্যামেরা বন্ধ করে দিয়েছে, মানে তানজিলা বুঝতে পারছে তার শাশুড়ি তাকে পিঞ্চ আপ করছে। সো এত না ভালো শাশুড়ি, এখন প্রেগনেন্সির মধ্যে তানজিলাকে এত কথা কেন বলছে? তারপর তানজিলার প্রেগনেন্সি ডেলিভারি নিয়ে কিছু কথা তো অবশ্যই থাকছে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে একটা ফুল প্যাকেজ, একটা ফুল ধামাকা। পুরো ভিডিওটা দেখলে 100% আমি কনফার্ম করে বলছি আপনারা অনেক কিছু জানতে পারবেন, আপনাদের সবার ভালো লাগবে। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। তো ভিডিওতে একটা কথা বলে দিই দর্শক, আমি গতকালকে একটা ডিক্লারেশন দিয়েছিলাম যে আমি কিছু দিনের জন্য চ্যানেলের নামটা বদলাচ্ছি, এবং সেটা কিন্তু দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে আপনারা এমনটা আবার ভাববেন না যে হয়তো আমি আজীবনের জন্য তারকাদের গল্প নামটা মুছে ফেলছি, এমনটা না। জাস্ট থাকে না ট্রায়াল ভার্সন, একটা বেটা ভার্সনের মতো, যে একটু দেখা জাস্ট আচ্ছা এটা দিয়ে কেমন হয়, প্রোগ্রেস কেমন হয়। তো সেই জিনিসটা আমি একটু ট্রাই করে দেখছি, যে আমি একটু দিলাম নতুন একটা নাম দিয়ে দেখবো যে আপনারা এটাকে কতটুকু ভালোভাবে গ্রহণ করে নিচ্ছেন। তো সেই প্রোগ্রেসটা একটু দেখবো, হতে পারে সেটা 1 মাসের জন্য, হতে পারে সেটা 2 মাসের জন্য, দেন আমি আবার সেই তারকাদের গল্পে কিন্তু ব্যাক করবো, জাস্ট কিছু সময়ের জন্য একটু দেখা। জাস্ট নতুন দেখবেন আমি গতকাল আমার থাম্বনেলে যে
যে গ্রাফিক্সটা সেটা একটু নতুন, মানে একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি, একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করেছি। আজকে একটু আরেকটাভাবে দিব, তো আপনারা এগুলো খেয়াল করবেন দর্শক। যেদিন আপনাদের কাছে মনে হবে ভাই আজকের থাম্বনেলটা একটু বেশি ভালো হয়েছে বলবেন, আমি সেইভাবে করে নতুন থাম্বনেলটা আপাতত কয়েক মাস দেওয়ার চেষ্টা করব। নামটা হয়তো নতুনটা দিব। এবং গতকালকে আমার সেই ভিডিওটা দেওয়ার পর অনেক আপুর অনেক সুন্দর সুন্দর নাম বলেছেন, এর মধ্যে আমার পছন্দের অনেকগুলো নাম অলরেডি চলে এসেছে। যেমন একজন আপু তো একসাথে টানা 3টা নাম বলেছে, এর মধ্যে ইংলিশে ছিল কয়টা নাম, তো খুবই দারুণ লেগেছে। হতে পারে সে নামটা ঠিক করতে পারি। তো যদি দেখি আজকে আরও কিছু নাম কালেকশানে আসে, খুব সুন্দর কিছু নাম, তাহলে সেক্ষেত্রে আমি যদি কনফিউশনে থাকি আমি সেটা কমিউনিটি পোস্ট আকারে দিয়ে দেবো, আপনারা ভোট দিবেন। আর যদি দেখি যে না অত বেশি নাম সিলেকশনে আসেনি, তাহলে আমার যে জিনিসটা আসলে ভালো লেগেছে দর্শক আপুদের মধ্যে থেকে একজনের নাম খুব ভালো লেগেছে, সেটা আমি সিলেকশনে রেখে দিব। তো যাই হোক দর্শক, সেটা ছিল আমার চ্যানেল নিয়ে কথা। যদি আপনারা আজকেও কিছু সাজেশন দিতে চান আমাকে চ্যানেলের কিছু নাম সম্পর্কে, অবশ্যই দিয়ে যাবেন। সো এতটুকুই। এখন চলে আসি আমি রাজ আর শারমিনের দিকে। গতকালকে পর্যন্ত দর্শক আমরা রাজের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত একটা জিনিস দেখছিলাম যে রাজ তার ডাইনিং টেবিলটা তার বাসাতে নিয়ে এসেছে, বাট অন্য কোনো ফার্নিচার তার বাসাতে নেয়নি। এবং আমি আমার ভিডিওতে পর্যন্ত বলেছিলাম রাজের সেই ফার্নিচারগুলো হয়তো শারমিনকে দিয়ে দেওয়া হয়েছে বা শারমিন নিয়ে যাবে, রাজ হয়তো ডাইনিং টেবিলে নিজের টাকা কিনেছে, এই জন্য রাজ নিয়ে এসেছে, হয়তো বলেছিলাম ডাউট নিয়ে, কারণ আমি কনফার্ম ছিলাম না। তো গতকাল পর্যন্ত রাজ সর্বপ্রথম দুপুরে যে ভিডিওটা দিয়েছিল সেখানে সে তার বেডরুমটা কিন্তু শো করেনি। তো এই কারণে আমরা অনেক কিছু দেখতে পাইনি। এবং রাতে আমাদের সবার ভিডিও দেওয়ার পর রাজ তার বেডরুমের ভিডিও দেয়, সেখানে কিন্তু একদম আমরা সবাই গোলক ধাঁধাতে পড়ে যাই যখন দেখতে পাই তার বেডরুম ভর্তি শারমিনের ফার্নিচার আছে। আরও গোলক ধাঁধে পড়ে যায় যখন দেখি রাজের ঘরে একটা ওয়াশিং মেশিন এসেছে, একদম ব্র্যান্ড নিউ। আমি নিজে গোলক ধাঁধাতে পড়ে গেছি। তার মানে আমি একটা জিনিস কনফার্মলি বলে দিচ্ছি, রাজ আমাদেরকে চোরকিতে করে চড়াচ্ছে দর্শক। কী করছে? চোরকিতে করে চড়াচ্ছে, এবং আমরা সে চোরকিতে করে ঘুরছি, খালি এদিক ওদিক ঘুরছি। সো উই নিড টু বি স্টেবেলাইজ, মানে আমাদেরকে এখন খুব ভালোভাবে স্টেবল, মানে একটা স্টেবল ফর্মে আসতে হবে দর্শক। কারণ আমরা যদি স্টেবল ফর্মে না আসতে পারি আমাদের এখন আশাতে থাকবে। আমাদেরকে স্থিরভাবে পেশেন্স রেখে একটা জায়গায় একদম কী বলো দর্শক, আঁকড়ে ধরে শক্ত করে বসে থাকতে হবে যে না, রাজ আমাদেরকে যতভাবে আমাদেরকে চোরকিতে ঘোরানোর চেষ্টা করুক না কেন, বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলে আমাদেরকে ঘোরা যাবে না। আমাদেরকে আমাদের জায়গাতে একদম স্টেবল থাকতে হবে। সোজা কথা হচ্ছে কি এইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাজ আসলে এরকম কেন করছে দর্শক। আমি একটা মোটিভ কিন্তু আমি রাজের সবার আগে বলেছিলাম, রাজের মোটিভ সংসার করা না, রাজের মোটিভ মেইন হচ্ছে কি তার চ্যানেলের প্রোগ্রেস করা, প্রতিদিন ভিডিও দিয়ে ভিউ কামানো, যত বেশি ভিউ তত বেশি ডলার। তো রাজের উদ্দেশ্য কিন্তু এটা, রাজের উদ্দেশ্য অন্য কিছুই না। তো রাজ এখন মেইনলি যেটা চাচ্ছে বা মেইনলি যেটা করছে, সে প্রত্যেকটা দর্শককে বিক্রি করে খাচ্ছে। রাজ আসলে দর্শকদের মন জোগানো কথাবার্তা বলছে। মন জোগানো মানে কি জানেন? একজন দর্শক হিসেবে আমাদের কিন্তু একটা চাওয়া পাওয়া থাকে। কেমন? একজন দর্শক হিসেবে আমি চাইতেই পারি যে আচ্ছা অমুক মানুষটা এই কথাটা বলবে, বা আপনি চাইতে পারেন আজকে তারকাদের ভাই এই কথাটা বলবে। একটা এক্সপেকটেশন প্রত্যেকটা মানুষের ভিতরেই থাকে, না চাইতেও। তো দর্শকদের মনের চাহিদা পূরণ করছে এখন রাজ এখন দর্শকদের পুরোপুরি প্রতিচ্ছবি, একটা মিরর ইমেজ। কিভাবে করে? ধরুন দর্শকরা চায় রাজ শারমিনের বদনাম করুক, দর্শকরা চায় রাজ শারমিনকে বুড়ি বলুক, দর্শকরা চায় রাজ শারমিনকে মানে রফা দফা করে দিক, হ্যাঁ, তিশাদের পরিবারের একটা ইতিহাস বের করে তুলুক, এরকমটা চায়। তো দর্শক যা যাচ্ছে রাজ এখন সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে, যাতে করে দর্শকরা তাকে সাপোর্ট করে, দর্শকদেরকে গোলক ধাঁধাতে ফালাতে পারে। ঠিক সেভাবে করে কিন্তু গতকালে রাজ করেছে। নাহলে আমার একটা কথা দেখুন, রাজ গতকালকে দুপুরে যখন ভিডিও দিল, সে ওই এক ভিডিওর মাধ্যমে কিন্তু তার বেডরুমও দেখিয়ে দিতে পারতো যে এই যে আমার এখানে শারমিনের ফার্নিচারগুলো আছে, এখানে বাবা থাকবে, এখানে আমি থাকবো। বাট রাজ কিন্তু এই কাজটা করেনি। রাজ কি করেছে দর্শক? রাজ ওই ভিডিওটা দেওয়ার পরে রোস্টারদের রোস্টিং ভিডিও দেওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। সে চিন্তা করেছে আমার এই ভিডিও দেখে রোস্টাররা কী বলে আমি একটু দেখি, রোস্টাররা ভিডিও দিবে, রোস্টাররা ভুল কথা বলবে, তারপর আমি আমার ভিডিওটা দিয়ে আমি খেলার মোড় ঘুরিয়ে দিব। সেই কাজটাই রাজ করেছে। তার মানে রাজ কিন্তু টেকনিক্যালি এখন অন্যদিকে চাল চালছে। সেই জিনিসটা আমাদের একটু একটাবার হলে ভেবে দেখতে হবে। সো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাজের নতুন বাসাতে শারমিনের ফার্নিচারগুলো চলে গেছে, আমি মনে করি এই ঘটনা নিয়ে এখন খুব একটা বাড়ি করা ঠিক হবে না। কারণ কি দর্শক, দিন শেষে একটা জিনিস বুঝবেন, একটা জিনিস ভালো মতো বুঝবেন, সেই জিনিসটা কি জানেন? একটা কুকুরের পেটে কোনোদিন বিড়ালের বাচ্চা আসবে না, একটা কুকুরের পেটে কোনোদিন বাঘের বাচ্চা জন্মাবে না, একটা কুকুরের পেটে কোনোদিন হাঁসের বাচ্চা জন্মাবে না। তাহলে কি জন্মাবে বলুন তো? একটা কুকুরের পেটে সবসময় কিন্তু একটা কুকুরের যে বাচ্চা সেটাই কিন্তু জন্ম নেবে। তার মানে এই কথাটা দিয়ে আপনারা কি বুঝলেন? এই কথাটা দিয়ে বুঝলেন যে
তিশা পরিবার, এটা কিন্তু অন্য কোনো 8-10টা পরিবার না, আমার পরিবার না, আপনার পরিবার না, এটা তিশা পরিবার। তিশা পরিবারের প্রত্যেকের শরীরে কিন্তু রক্ত এক, বংশধর কিন্তু এক বংশধরের রক্ত। তো আমার এই কথা বলার মুখ্য কারণ আছে, যেহেতু এত কিছুর পর রাজ শারমিনের ফার্নিচার নিয়ে ওই বাসায় চলে গেছে, আবার শারমিনের নাম খুব সুন্দর করে তুলছে, ঠিক আছে? সো আই ডাউট, আমার সন্দেহ হচ্ছে যে এত কিছু কি আসলে কোনোভাবে আমাদেরকে ট্র্যাপে ফেলানো হচ্ছে দর্শক, নাটক করা হচ্ছে? যে আবার কি আমরা এমনটা হবে না তো যে আমরা সামনে দেখব রাজ আর শারমিন গলায় গলায় খাতির হয়ে গেছে, কোলাকুলি করছে, কসলি করছে দুজনকে, এমনটা আবার দিন দেখা লাগবে না তো? তখন কিন্তু আমরা নিজেদের মাথা ঠোকরাবো যে কাদেরকে নিয়ে আমরা কথা বললাম, নিজেরা লজ্জিত হব। সো এই জন্য আমি মনে করি খুব লাফালাফি করার কিছু নেই, খুব বাড়াবাড়ি করার কিছু নেই, আমাদেরকে উচিত একটু ধৈর্য ধরে সব কিছু পর্যবেক্ষণ করা, গতিবিধি দেখা। সো আগে ভাগে কোনো কথা রাজ আর শারমিন সম্পর্কে এখন বলা কোনোভাবেই ঠিক হবে না, কারণ রাজ একটা খুবই খারাপ ছেলে, লোভী ছেলে। আর ওদিক থেকে এখন যেহেতু শারমিনের ফার্নিচারও রাজ নিয়ে এসেছে, ঘটনার মোড় কিন্তু এখানে বদলে গেছে। অনেক কিছু হতে পারে, যেমন আমি বলছি এখানে এমনটা তো হতে পারে রাজরা কি নতুন ফ্ল্যাট কিনলো নাকি শারমিনের টাকা দিয়ে, সে ফ্ল্যাটে এখন রাজ উঠে বসে পড়েছে, হতেও পারে। কারণ আপনি বলতে পারেন না ভাই আপনি মিথ্যা বলছেন, কারণ আপনি নিজেও জানেন না, আমিও জানি না। সো এখানে অনেক কিছুই হতে পারে, যে যা বলবে এখন সবার কথা সত্য হতে পারে, আমি কারো কথা ফেলে দিতে পারবো না, বাট এক্স্যাক্ট কারণ কেউ বলতে পারবে না দর্শক। কোনো সিঙ্গেল কোনো মানুষ কেউই বলতে পারবে না রাজের ঘরে কেন শারমিনের ফার্নিচার আছে। কেউ যদি বলতে পারে আমি নিশ্চিত বলে দিব, গ্যারান্টি দিয়ে বলে দিব এটা মিথ্যা কথা, কারণ এটা এখন পুরোপুরিভাবে আমাদেরকে ঘুরপাক খাওয়ানো হচ্ছে দর্শক, ঘোল খাওয়ানো হচ্ছে। সো আমি বলবো আপনাদেরকে, রাজের ঘরে যে শারমিনের ফার্নিচারগুলো দেখা গিয়েছে এটার কারণ হিসেবে এখন অনেক কিছু দাঁড় করানো যেতে পারে। আমি এখন কারণ হিসেবে বলবো রাজ নতুন ফ্ল্যাট কিনতে পারে শারমিনের টাকাতে, সেখানে উঠে পড়েছে। আবার এমনটা হতে পারে শারমিন আবার নতুন করে সংসার করবে। তো অনেকগুলো ঘটনা হতে পারে দর্শক। এখন আমি বলবো এই বিষয়ে যে যা বলবে সবারটাই সত্য, বাট অথেন্টিক ইনফরমেশন, অরিজিনাল ইনফরমেশন আসলে কেউ দিতে পারবে না যতক্ষণ না আসলে রাজ আর শারমিন বলছে। বাট হ্যাঁ, হতাশ হবেন না দর্শক, আমি কিন্তু সবসময় বলি যে আমি যখন এরকম কনফিউশনে পড়ি তখন আমি আমার মাধ্যমে আর কিছু জানি না, আমি আশপাশের লোকজনের মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি, এবং সেই কাজটা আমি করছি। রাজকে লোকেট করা সম্ভব হলে এবং শারমিনের মাধ্যমে কোনোভাবে ইনফরমেশন নেওয়া গেলে আমি সেই জিনিসটা নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। সো রাজ আর শারমিনের বিষয়টা এখানেই ক্লোজ করছি। চলে আসি পরের ঘটনাতে। আপনারা সবাই জানেন মিম কিছুদিন আগে একটা চেন কিনেছিল, সেই চেনের গায়ে আবদিয়া প্লাস মিম লেখা ছিল খুব সুন্দর করে, আপনারা এটাও দেখেছেন। এবং সেই চেনটা দেখার পর আমি ছোট্ট করে অল্প 2-3টা লাইন মন্তব্য করেছিলাম আমার কোনো একটা ভিডিওতে, খুব একটা হাইলাইট করিনি সেই ভিডিওটা। সেখানে এতটুকু বলেছিলাম মিম দর্শক আপনাদেরকে বোকা বানাচ্ছে, মিম এখন অতিরিক্ত খুশি তো, মিম এখন অতি রঞ্জিত তো, যে শারমিনের সংসার ভাঙছিল, রাজ এরকম করছে, তো মিম অতি উৎফুল্ল হয়ে অতি উৎসাহিত হয়ে সে এখন আবেগে হয়ে গেছে। আর মিম যেহেতু জানে সে প্রেগনেন্ট, তার একটা বাবুর ঘরের সন্তান হবে, বাচ্চা আসতে যাচ্ছে, আর যেহেতু এটা তার নেওয়ার কথা ছিল না, তো সবাই তাকে বকাঝোকা গালিগালাজ করতেই পারে যে আবদিয়া এতটুকু ছোট, তাকে রেখে এখনই তুমি আর একটা সন্তান গর্ভে ধারণ করেছো, এটা তুমি কেমন মা, বলতেই পারে। তো এই যে কমন সেন্সটুকু বা এই জিনিসটুকু আপনাদেরকে বোঝানোর জন্য মিম যেটা করেছে, সে এখন আবদিয়াকে অনেক ভালোবাসার অভিনয় করছিল। যেমন দেখবেন আমি বলেছিলাম ঠিক এইভাবে করে লাইনটা বলেছিলাম, একটা দিনে 24 ঘন্টা, সেই 24 ঘন্টা মানে আপনারা 20 মিনিট ভিডিও দেখেন মিমদের, ওই 20 মিনিট যদি মিম আবদিয়াকে একটু আদর করে 5 মিনিট, আর আপনারা সেটা থেকে ভাবেন বাকি 23 ঘন্টা মিম আবদিয়াকে আদর করে, সেটা ভুল। মিম ওই ভিডিওর 20 মিনিট আবদিয়াকে অনেক আধিক্যতা দেখায়, আদর দেখায়, বাট বাকি 23 ঘন্টা 40 মিনিট আবদিয়ার উপর একদম বুলডোজার চালায়, কিচ্ছু করে না আবদিয়ার জন্য। যেমনটা আমি বলেছিলাম মিম আবদিয়ার জন্য চেন না করে মিমের জন্য কেন চেন কিনবে, আমি কিন্তু সবসময় ক্লেম করেছিলাম মিম নাকি আবদিয়াকে এতই ভালোবাসে, কিন্তু আবদিয়ার জন্য কোনোদিন একটা চেন কিনেনি। আবদিয়াকে বিক্রি করে মিম এত লক্ষ টাকা কামাই করেছে, কিন্তু আবদিয়ার গলাতে কোনোদিন একটা চেন পরিয়ে দেয়নি। বরং আমার এই কথা শুনে মিম কী করলো, সে নিজেই নিজের জন্য একটা চেন কিনে নিয়ে আসলো আবদিয়া প্লাস মিম নাম দিয়ে। এবং আমি সেটা বলেছিলাম এই চেন কিন্তু দর্শক খুব একটা বেশি দিন স্থায়ী হবে না, কারণ মিম এটা আপনাদেরকে দেখানোর জন্য, শো অফ করানোর জন্য এনেছে। এবং দেখুন খুব একটা বেশি দিন অভিনয়টা ধরে রাখতে পারিনি। তিশাও এসেছে, মিম সেই চেনটা নিয়ে স্বর্ণের দোকানদারের কাছে চলেও গেছে বিক্রি করার জন্য। বাট তিশা তো অতি চালাক, সবসময় বলি গুরুমা সর্দারনি মূল পাক্কা খেলোয়াড়, সেও আবার চালাক তিশা। দেখুন ওই চেনটাকে স্বর্ণলঙ্কারের দোকানে নিয়েও গেছে, আর তিশা আবার ভিডিও অন করে মিমকে বলছে চেন ধরে, আচ্ছা শোন এই চেনটা বিক্রি করবি না, এটা আবদিয়ার চেন, আবদিয়া পড়বে, এটাকে কিন্তু বিক্রি করবি না, ঠিক আছে কেমন? তিশা এই কথাটা আবার মিমকে শুনিয়ে দিচ্ছে দর্শকদের মাধ্যমে, যাতে করে আপনারা সাক্ষী থাকেন যে আমি তো এটাকে বিক্রি করতে নিষেধ করেছিলাম, মিম এটা বিক্রি করেনি, কীভাবে করে চোখে ধুলা দিচ্ছে।
মিমের যদি এই চেনটা বিক্রি করার উদ্দেশ্য না থাকতো, আমার একটাই কথা, মিম কেন এই চেনটাকে আলমারি থেকে বের করে গোল্ডের দোকানদারের পর্যন্ত নিয়ে গেল? সে তো গলাতে এটা পরেনি, সেটাকে বিক্রি করতে গিয়েছিল বা বদলে অন্য কিছু কিনতে গিয়েছিল। তো দেখুন, মিম আবদিয়ার জন্য একটা সামান্য চেন বন্ধ রাখতে চায় না, তাহলে আবদিয়ার জন্য সে করবেটা কি জীবনে? ওইদিকে আবদিয়াকে বিক্রি করে করে সে এতদিন পর্যন্ত খেয়ে বেড়াচ্ছে, নিজের কিন্তু কোনো যোগ্যতা নেই, নিজের কোনো যোগ্যতা দিয়ে সে কিছু করবে, বাট সে কিন্তু আবদিয়াকে দিয়ে সে ভিক্ষা করে বেড়াচ্ছে, অনলাইন ভিক্ষাবৃত্তি যেটাকে বলেন। আচ্ছা, নেক্সট কথা তিশাকে নিয়ে বলবো। তিশাকে নিয়ে যেটা বলতে চাচ্ছি, তিশা তো ঢাকাতে এসেছে, আপনারা সবাই জানেন, ইটস অলরাইট, এটা কোনো সমস্যা না। তো তিশা কিন্তু সবচেয়ে বেশি লাফালাফি করে, এটাও আপনারা জানেন। তো তিশাকে দেখা গিয়েছে যখন লিফটে করে মিমকে নিয়ে নামছিল, তখন কোনো একটা কথার ভিড়ে তিশা এই কথাটা বলছে, মানুষ যে যার কর্মের ফল পায়। কর্মের ফল পায় মানে কি? যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। এবং এই কথাটা তিশা আসলে কাকে ইঙ্গিত করে বলেছে এটা কি জানেন? এটা তিশা শারমিনকে বলেছে। কেন শারমিনকে বলেছে? শারমিনের দোষ কি? শারমিনের দোষ একটাই, বাবুর সাথে মিম সংসার করে যখন মিম একের পর এক শারমিনদের পরিবার সম্পর্কে মিথ্যা রটনা রটাচ্ছিল, তখন আপনাদের সবার মনে আছে শারমিন কিন্তু মিমের বিরুদ্ধে মুখ খুলেছিল, অনেক লম্বা ভিডিও দিয়েছিল এবং সেখানে মিম সম্পর্কে যাচ্ছে তাই বলেছে, মানে সব কিছু সত্য ফাঁস করে দিয়েছে। এবং এরপর থেকে তিশা পরিবারের সবাই শারমিনের উপর ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, শারমিনের প্রতি রিভেঞ্জ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এবং সেই কারণে আজকে যখন শারমিনের এই অবস্থা, সংসারের এরকম নাজেহাল অবস্থা, এখন মিম অনেক খুশি, তিশা অনেক খুশি। তিশা বলছে যে যেমন কর্ম করবে সে কেমন তেমন ফল পাবে। তো তিশা, আমি আপনাকে বলতে চাই, আমাদের জাতীয় নানি, আমাদের হবু নানি, নানু মশাই, নানু খালাম্মা, কিভাবে বলবো আপনাকে কথাটা, একটা জিনিস বুঝবেন, সব সময় মানুষের পিছনে আগুন লাগানোর আগে নিজের পিছনে হাত দিয়ে দেখবেন জায়গাটা গরম হয়ে গেছে কিনা। কারণ অন্যের পিছনে আগুন দেখতে গিয়ে নিজের পিছনে যে আগুন লেগে ঝলসিয়ে গেছে সেটা আপনার চেক করা উচিত একবার। যদি চেক করে না দেখতে পারেন, বাপ্পির কাছে যান, পিছড়াটা খুলে দেখান যে বাপ্পি একটু দেখো তো আমার পিছনটা জ্বলে গেছে কিনা, দেখবেন জ্বলে ছারখার হয়ে গেছে। যেই আপনার মাধ্যমে আজকে সবাই ইউটিউবে আসলো, সবার ভিউ দেখেন না আর আপনার ভিউ দেখেন, আপনার তখন কোনো মূল্য ইউটিউবে নেই। আপনি পাবনার মতো একটা জায়গায় বসে পড়ে আছেন আর মিমকে দেখুন, সাবিনাকে দেখুন কীভাবে সংসার করছে, মজ মাস্তি করে বেড়াচ্ছে, আর আপনি একটা জায়গায় জেলখানার মধ্যে আটকে পড়েছেন। কি আছে আপনার জীবনে? আপনার মেয়েও তো আপনার সাথে ধোকাবাজি করেছে, আপনি দেখতে পাচ্ছেন না আপনার জীবনটা কীভাবে তেজপাতা হয়ে গেছে? এত লাফাচ্ছেন আপনি। বরং আমি তো বলবো, আপনি যেমন কর্ম করেছেন তেমন ফল পাচ্ছেন এখন, ঠিক আছে? শারমিন তো আজকে আছে, কালকে সে আবার ভালোভাবে লাইফ লিড করতেই পারবে, কিন্তু আপনার কী হবে ভাই? আপনি তখন নানু হয়ে যাচ্ছেন। সেই প্রথম যখন আমি ইউটিউবে রোস্টিং শুরু করি, তখন আপনার মুক্তা পালের সাথে অনেক বেশি ইগো ছিল, রিভেঞ্জ নেওয়ার একটা প্রতিযোগিতাতে নেমেছিলেন। সে মুক্তার মেয়েকে নিয়ে আপনার অনেক লাফানি ছিল, মুক্তার মেয়ে অর্ণিবে এই করছে সেই করছে। কই, মুক্তার মেয়ে অর্ণিবা যাই করুক, এখনও পেট বেজে পড়েনি, কিন্তু এখনও কিন্তু অর্ণিবা সন্তান নিতে যায়নি। অর্ণিবা তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে সে কিন্তু তার মতো করে আছে। কিন্তু আপনার মেয়ে কী করেছে? আপনার মেয়ে কী করেছে? আপনার মেয়ে কিন্তু সংসারে যা মাত্রই সন্তান নিয়ে নিয়েছে, যেটা কিন্তু সবাই নিষেধ করেছিল, তার পরীক্ষা টরীক্ষা বাদ দিয়ে আগে বাচ্চা নিয়েছে। এবং আপনারও কিন্তু নানু হতে চাননি, এবং তাজেলে যে বয়সে মা হতে যাচ্ছে সেই বয়সটা কিন্তু আসলে হতে পারে এটা আল্লাহ দান, আল্লাহ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তারপরেও মানুষের কনসাস থাকা উচিত ছিল যে আচ্ছা আমার তখন সামনে লেখাপড়া আছে, একটু শেষ করে নিয়ে মাত্র বিয়ে করেছি। বাট আসলে কী করলো তানজিলা? কী করলো? খেয়াল করে দেখবেন তানজিলা বয়স কত এবং সে কী করেছে এটা। সো মানুষের কর্মফল দেখার আগে একটু নিজেরটা দেখবেন। দেখতে না পারলে বাপ্পির কাছে যাবেন, পিছন সাইডের কাপড়টা উঠিয়ে বাপ্পিকে ডলা দিয়ে বলবেন, দেখো তো আমার পিছনটা ঝলসে গেছে কিনা। দেখবেন বাপ্পি ভাইজান কি বলে, আপনার পিছন সাইড দেখে দৌড় দিবে যে একদম পুড়ে গেছে, ছারখার হয়ে গেছে, তিশা ছারখার হয়ে গেছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, তাড়াতাড়ি এটাকে রিপেয়ার করো, ঠিক আছে? সো নিজের সাইডটা দেখুন, মানুষকে নিয়ে ঝোলাঝুলি করেন না। তো এটা ছিল দর্শক তিশার বিষয়। তারপর গোল্ডের দোকানে গিয়েছে। তো গোল্ডের দোকানে গিয়েছে, সেখানে গোল্ডের দোকানদার কিন্তু প্রায় সময় মিমকে অপমান করে এবং গতকালকে ছাড় দেয়নি। তো সেখানে যাওয়ার পরে যেটা হয়েছে, মিম লাফালাফি করছে, একবার বলছে আমি এই কানে দুলটা দেখেছি, আমি এটা কিনবো। কিছুদিন আগে না মিম বললো যে আমার পাওনাদারের অনেক টাকা পয়সা পায় আমার কাছে, সেগুলো শোধ করতে হবে। এই মহিলা আবার এখন গোল্ড কিনে কীভাবে? তার কাছে তো টাকা আসলো কীভাবে? দর্শক আপনারা প্রশ্ন করতে পারেন না কেন তাকে? কিছুদিন আগে বললো আমার কাছে টাকা পয়সা নেই, দেনা পানা হয়ে গেছে, শোধ করছি, এখন আবার সে গোল্ড কিনতে যাচ্ছে।
এই মহলে যত মিথ্যা কথা বলে আর আপনারা তার ভিডিও দেখেন, কেন দেখেন আমি জানি না। আর ওদিক থেকে যেটা হয়েছে, সম্ভবত তিশারা আবার নতুন কোনো অনুষ্ঠান করবে, হতে পারে সেটা ওই তানজিলার বাচ্চা হবে, বা তিশা হয়তো জাতীয় নানু হতে যাচ্ছে, জাতীয় ট্যাগ পাবে নানির, হয়তো সেই কারণে হয়তো সাজগোজ করবে আবার নতুন কোনো প্রোগ্রাম, তাদের তো প্রোগ্রামের শেষ নেই, সেজন্য কেনাকাটা করতে গেছে গোল্ড, ঠিক আছে, টিকলি কিনতে যাচ্ছে, হাস্যকর, টিকলি কিনবে বুড়ি নানি টিকলি পরবে, আমাদের নানু টিকলি পরবে, টিকলি আমাদের জাতীয় নানু। তো ওই নানু যেটা করেছে তার জন্য টিকলি কিনবে, কিন্তু ওই টিকলিটা আবার ছোট নানু পরেছে, মানে মিম পরেছে, মিম পরে ফ্যাশন শো করছে। তো গোল্ডের দোকানদার তখন ওখান থেকে বলছে, একটা বিয়ে করে কি পেট ভরে না? গোল্ডের দোকানদার বলে দিয়েছে, তখন মিম বলছে এটা আমি আমার জন্য কিনছি না, এটা তো আপা পড়বে, এটা খালি মিম দেখছি পরে, বলে ওইটাই তো, একবার বিয়ে করে পেট ভরে না। মানে মিম নিজেকে বারবার নিজে নতুন বউ সাজাচ্ছে, মানে সে আরও বিয়ে করতে চায়। তো গোল্ডের দোকানদারও ধুয়ে দিয়েছে এরকম, আর কত বিয়ে করবে ভাই? সো এই ধরনের লজ্জা যখন মানুষ তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে পায়, তাদের আসলে থেমে যাওয়া উচিত, কিন্তু তাদের তারপরও চক্ষু লজ্জা হয় না। তো এতক্ষণ পর্যন্ত দর্শক আমি মিম, তিশা, রাজ, শারমিন, অনেকগুলো মানুষকে নিয়ে কথা বলেছি। এখন আসবো আমার ভিডিওর মেইন ফোকাস পয়েন্ট, এবং সেটা হচ্ছে তানজিল এবং তার শাশুড়িকে নিয়ে। খুব মজার কথা, তানজিলান অনেক বড় বড় গলায় বলতো সবসময়, আমার শাশুড়ি আমাকে দিয়ে রান্না করায় না, আমাকে বসে বসে খাওয়ায়, আমার অনেক টেক কেয়ার করে, আমাকে অনেক ভালোবাসে, আমার অনেক চিন্তা ভাবনা করে, আমাকে মুখেই তুলে তুলে এনে দিয়ে খাওয়ায়, কত গান গিয়ে গিয়ে বলেছিল। সে শাশুড়ি কেন এখন তানজিলাকে উঠতে বসতে খালি খোটা দিচ্ছে বলুন তো? যে জায়গায় তানজিলা এখন গর্ভবতী, সে এখন প্রেগনেন্ট, এই অবস্থাতে তো তানজিলার শাশুড়ি আরও বেশি মোলায়েম হওয়ার কথা, কিন্তু এই অবস্থাতে কেন তানজিলার শাশুড়ি তানজিলাকে খোটা দিয়ে বেড়াচ্ছে? কারণটা কি ধরতে পারলেন? কেউ ধরতে পারলেন না, আমিও ধরতে পারলাম না। আসলে কি, 1 দিন 2 দিন 3 দিন পরে কিন্তু আর সহ্য হয় না, মানুষের আসল রূপ, আসল ভ্যাল আস্তে করে বের হয়ে যায়। তানজিলার শাশুড়ি তানজিলাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসে, এখন তো টাকার মুখ দেখেই ফেলেছে দর্শক, এখন তো পর্যাপ্ত টাকা পয়সা আছে। শুনুন, আমি একটা কথা বলি, যখন একটা মানুষের, বিশেষ করে ধরুন একটা গরিব মানুষের কথা বললাম, যার অনেক খাবারের অভাব, ধরুন সে 2 বেলা খেতে পারে না, আপনি যখন তাকে 2 বেলা খাবার দিবেন, আহার করানোর ব্যবস্থা করে দিবেন, তার জীবন থেকে খাবারের চাহিদাটা পূরণ করে দিবেন, তার আর খাবারের অভাব থাকবে না, তখন তার কাছে কি মনে হবে জানেন? তখন তার কাছে মনে হবে, ইস, আমার একটা মোবাইল ফোনের শখ, যদি আমার একটা মোবাইল ফোন থাকতো তাহলে খুব ভালো হতো, এখন আমার মোবাইল ফোনের চাহিদা। পর ওই মানুষটা একটা মোবাইল ফোন কিনবে, পর আপনি তার খাবারটা বন্ধ করে দিন, সে মোবাইল চালাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, খাবার না পেতে 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 তখন তার কাছে আবার খাবারের চাহিদাটা বড় হয়ে যাবে, তখন সে মোবাইলটাকে বিক্রি করে দিয়ে আবার খাবার কিনবে খাবার খাওয়ার জন্য। তো আসলে কি, মানুষের কাছে যখন যেটার অভাব থাকে তখন সেটা তার কাছে অনেক বড় হয়ে দাঁড়ায়, প্রায়োরিটি লিস্টে অনেক উপরে থাকে, কিন্তু যখন তার কাছে ওই চাহিদাটা পূরণ হয়ে যায়, সে 2 দিন পর ভুলে যায় এই অভাবটার জন্য সে কতটা সাফার করেছিল। ঠিক আছে? তো আসলে তানজিলার শাশুড়ির অবস্থা হচ্ছে কি তাই। কিছুদিন আগে মানুষের বাড়িতে বাড়িতে কাজকর্ম করেছে, ঘর মুছে দিয়েছে তার নিজের জায়ের বাসাতে, তানজিলার চাচি শাশুড়ির বাসাতে তানজিলার শাশুড়ি কাজকর্ম করে ভাত রান্না করে খেত, কাজকর্ম করে যে টাকা মাইনে নিয়ে খেত, এরকম অবস্থা ছিল সাকিবের মায়ের। মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতো কাজের বুয়ার মতো, কাজের বুয়ার মতো না, কাজের বুয়াই ছিল তা সাকিবের মা। তো সেই অবস্থায় তাদের কোনো টাকা পয়সাই ছিল না, ঘর বাড়ির অবস্থা খারাপ ছিল। সেই সাকিব এখন তানজিলাকে বিয়ে করে তাদের ঘরের অবস্থার উন্নয়ন করেছে। এখন উন্নয়ন করার পরে তানজিলার শাশুড়ি এখন ভুলে গেছে সে আগে কাজের লোক ছিল, কাজের বুয়া করে মানুষের বাসায় কাজ করে বেরোতো। প্রথমত দর্শক আমি বলে নেই, আমি কিন্তু কাজের বুয়া এই প্রফেশনকে ছোটো করে বলছি না, খাটো করে বলছি না। এই হেল্পিং হ্যান্ড ছাড়া, সার্ভেন্ট ছাড়া কিন্তু আমরা, আমাদের সমাজ কোনোভাবেই চলতে পারবে না, আমরা অনেক কাজই করতে পারি না সার্ভেন্ট ছাড়া। সো ওদেরকে আমি কখনো ছোটো করে দেখি না, অনেক সম্মানীয় ব্যক্তি। আর আমি তানজিলার মায়ের অতীত অবস্থাটাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্যই কথাগুলো বলছি। সে ভুলেই গেছিল তার অতীত কী ছিল, তার এখন এত অহংকার, এত দেমাগ বেড়ে গেছে, এখন প্রতিনিয়ত পেটে 2 বেলা ভালো ভালো মাছ, বড় বড় মাংস, কলিজা এগুলো পড়তে পড়তে এখন জিহ্বাটা লম্বা হয়ে গেছে। সে ভুলেই গেছিল তার আগের ইতিহাসটা কী ছিল, এখন সে আসলে বুঝতে পারছে না। যেদিন তার এই লাইফে টাকাগুলো থাকবে না সেদিন আবার বুঝতে পারবে, কিন্তু আসলে সেই দিনটা এখন আর খুব সহজে তাদের দেখা লাগবে না, কারণ সাকিব এত চালাক ছেলে, সে তানজিলাকে ভর করে সে অনেক দ্রুত তারা ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে। এখন যদি তানজিলাকে সে লাথি দিয়ে বেরো করে দেয় ঘর থেকে, সাকিব তার মতো করে খেয়ে নিতে পারবে, কারণ সে ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে সব কিছু। তানজিল কেমনভাবে সে ব্যবহার করেছে, সো তানজিল অনেক বড় ক্ষতি করেছে তার। ভবিষ্যতে সাকিব লাথি দিলেও তানজিলা কিছু করতে পারবে না, তানজিলাকে ঠিক তার মায়ের বাসায় চলে আসতে হবে। সাকিব তার লাইফ, তার ক্যারিয়ার গড়ে ফেলেছে, এত ধুরন্ধর চালাক ছেলে, এত ধুরন্ধর চালাক ছেলে, রাবিশ। তো যাই হোক দর্শক, এখানে তানজিলা শাশুড়ি কী বলেছে সেটা বলে দেই। তানজিলা
সকালবেলাতে বসে আছে তার শাশুড়ির সাথে, ঠিক আছে, বসে আছে। তো তানজিলা চাচি শাশুড়ি একটা বাড়িতে যাবে, সম্ভবত কোনো একজন মানুষ মারা গিয়েছে। তো তখন তানজিলা বলছে যে আজকে সব রান্না আমার শাশুড়ি করবে, কারণ আমার চাচি শাশুড়ি বাইরে যাবে, আমার শাশুড়ি সব রান্না করবে। তানজিলা এই কথাটা বলেছে। তো তখন আবার তানজিলার শাশুড়ি পাশ থেকে বলছে, দেখো না সকাল থেকে আমিই সব রান্না করছি, আর কত বা আম্মু তো সারাদিন রান্নাই করতে থাকে। মানে তানজিলাকে একটু শুনিয়ে দিল যে সে একা একাই সারাদিন রান্না করে, তানজিলা তো আসলে তাকে কোনো হেল্প করে না। তো ইনডিরেক্টলি বুঝিয়ে দিচ্ছে যে আমিই সব কাজ করি, আমাকে কেউ হেল্প করার জন্য কাছে এগিয়ে আসে না। তো যদি এই কথাটা শুনে হয়তো অনেকে বলবেন, ভাই এরা তো তানজিলার নাম বলেনি, উল্লেখ করে বলেনি, আপনি কেন বলছেন এটা তানজিলাকে বলেছে? দর্শক যারা বিচক্ষণ মানুষ তারা বুঝতেই পারবেন তানজিলার শাশুড়িরা কাকে ইঙ্গিত করে বলেছে। তারপরও যদি কারো এটা বুঝতে বাদ থাকে, এটা না বুঝেন, আশা করি যারা সংসার করছেন তারা আমার পরের লাইনটা ঠিকই বুঝতে পারবেন। সেই লাইনটা আসলে যারা সংসার করছেন তাদের জন্য বোঝা এই এক চুটকির বিষয়। কেন বললাম শুনুন তাহলে। মাহিকে তো সবাই চিনেন। মাহি রান্নাঘরে বসে রান্না করছিল বলতে একটা পাতিলে হয়তো খুন্দিতে রান্নানি করছে, ছোটো মানুষ বাচ্চা মেয়ে কতবার রান্না পারে, সে খুন্দিতে রান্না করার চেষ্টা করছিল। আর তার শাশুড়ি, তানজিলা শাশুড়ি পাশে বসা ছিল রান্নাঘরেই, সেও রান্না করছিল। আর তানজিলা নবাবের মানে একদম নবাবের মতো করে, নবাবের সর্দারনির মতো করে রান্নাঘরে বসে আছে পায়ের উপর পা তুলে, ঠিক আছে। সে প্রেগনেন্ট, তাকে কেউ কিছু বলবে না, রেস্ট করবে, বিশ্রাম নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু কিন্তু ওই সময় তানজিলা মাহির উদ্দেশ্যে একটা পয়েন্ট আউট করে, মানে পয়েন্ট বলে। সেটা কি? দেখুন মাহি কত লক্ষ্মী মেয়ের মতো করে এখানে রান্না করছে, ঠিক আছে, কত সুন্দর করে রান্না করছে, ভদ্র মেয়ে। হয়তো সেই শাশুড়ি মানে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক ভদ্র একটা বউ হবে, ঠিক আছে, ভদ্র বউ হবে, এটা তানজিলা বলছে আর কি মাহির উদ্দেশ্যে। তো তানজিলা ঠিক এভাবে করে বলছে। বাট দর্শক এখানে একটা কথা বলে দেই, এখানে আসলে আমার বলাটা উচিত, আর যেহেতু আমি এই ভুলটা করেছি, আস্তাগফিরুল্লাহ আর নাউজুবিল্লাহ দুটোই বলা উচিত, কারণ দর্শক ভুল করে বলেছি। সেটা হচ্ছে দর্শক, আমরা ইসলাম বিশ্বাস করি, আমাদের ধর্ম ইসলাম, এবং এই অনুযায়ী কিন্তু আমাদের উচিত যে এই যে এখানে যেরকম আমি লক্ষ্মী বলেছিলাম, এখানে কিন্তু যেরকম আমাদের যারা হিন্দু ধর্মাবলম্বীর আছে হিন্দুদের, তাদের কিন্তু একটা লক্ষ্মী পুজো বলতে নাম আছে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই ভুলবশত বলে ফেলি যে লক্ষ্মী একটা মেয়ে, লক্ষ্মী একটা বাচ্চা। এটা আসলে বলা ঠিক না। এটা যারা আপনারা জানেন না, সেটা একটা ভালো ইসলামিক স্কলারের কাছ থেকে জেনে নিতে পারেন যে এই কথাগুলো বা এই যে শব্দগুলো, এগুলো ব্যবহার করা কোনোভাবেই ঠিক না, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের বললে এগুলো একটু শিরক করার মতো বা একটা খারাপ গুণার মধ্যে পড়ে যাবো। সো আমি ভুলক্রমে বলে ফেলেছি, এর জন্য কিন্তু আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি। এটা ভুলক্রমে আমার স্লিপ অফ টাং, এটা আমি মুখ ফসকে বের হয়ে গেছে আর কি। সো আমরাও চেষ্টা করবো এই শব্দগুলো সবসময় পরিহার করে চলা। তারপর দেখবেন অনেকে রাগের মাথায় অনেক কথা বলে ফেলি যে এটা হয়েছে তো কী হয়েছে, মহাভারত কি, অনেকে বলে না যে এরকম করে যে শুদ্ধ অশুদ্ধ কথা বলে, এটা বলা ঠিক নেই এইভাবে করে। এগুলো বললে কিন্তু আসলে এই জিনিসটা অন্যভাবে চলে যায়। এগুলো একটু সতর্কতা মেনটেন করা উচিত আমি মনে করি। দর্শক আমাদেরকে একজন মুসলিম হিসেবে এই সমস্ত বিষয়ে সতর্কতা মেনটেন করা উচিত। আচ্ছা যাই হোক, তো আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক, একটুকু বলবো ভুলক্রমে আমি বলে ফেলেছিলাম দর্শক। তো যেটা বলছিলাম, তো তানজিলা এরকম করে বলছে। তো তখন তানজিলার শাশুড়ি আবার কী বললো, মানে ঘটনাটা কী ছিল, মাহি রান্না করছে, তানজিলা মাহি রান্না দেখে বলছে কত ভদ্র একটা মেয়ে, শাশুড়ির মানে শ্বশুরবাড়িতে গিয়েও অনেক ভদ্র থাকবে আর কি, এরকম রান্না বান্না করবে, খুব ভদ্র মেয়ে। তখন তানজিলার শাশুড়ি আবার আস্তে করে খোঁচা দিয়ে বলল, শ্বশুরবাড়িতে গিয়ে কাজের সময় আর পাওয়া যাবে না ওকে। এই কথাটা কী বুঝলেন দর্শক? তানজিলার শাশুড়ি স্পটে বলেছে শ্বশুরবাড়িতে যখন যাবে তখন দেখবা কাজের সময় আর পাওয়া যাবে না, বিয়ের আগে অনেক কাজ দেখায়। এর মানে কি বুঝলেন? এটা কাকে বলেছে তানজিলার শাশুড়ি? এখন আপনারা বলুন, যারা বিবাহিত আপুরা আছেন আমি মনে করি তারা স্পষ্টভাবে বলে দেবেন এটা কাকে বলেছে। এটা আপনার আর ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা তানজিলাকে বলেছে। কারণ তানজিলা কিন্তু এটা করে, বিয়ের আগে যতই কাজ দেখাক, বিয়ের পর কিন্তু যখনই কাজের সময় আসে তানজিলা কিন্তু পালিয়ে যায়, হয় ঘরের বাইরে যায়, নাহলে ঘরের দরজা বন্ধ করে বসে থাকে, কিন্তু কোনোদিন কাজের সামনে আসে না, কাজকে ওয়েলকাম জানে না, কাজ থেকে পালিয়ে বেড়ায় তানজিলা। তো এই কথাটা তো আর তানজিলার শাশুড়ি ডিরেক্টলি তানজিলাকে বলতে পারে না, মাহির মাধ্যমে বলেছে, বুঝিয়ে দিল তানজিলা কতটা আকাইম্মা, কোনো কাজকর্ম ছাড়াই বসে বসে খায়, ঠিক আছে। হয়তো তানজিলার শাশুড়ি তানজিলা গোলামি করে টাকার লোভে, টাকা কোন মুখ কোনো দিন দেখেনি, তো অভাবে সংসার ছিল, অভাবে বড় হয়েছে, লেনা দেনা ছিল, অনেক দেনা পাওনা ছিল, তানজিলার মাধ্যমে সেগুলো শোধ করেছে। এই জন্য তানজিলাকে একটু ভয় পেয়ে এগুলো করে আর কি, যে থাক, যেহেতু টাকা খাতার মানে তার টাকা খাচ্ছি, তার টাকা সংসার চলছে, চুপ করে থাকে, এর থেকে ভাই তার কাপড় চোপড়ও ধুয়ে দিই, সমস্যা নেই। বাট এগুলো মন থেকে করে না দর্শক, লোভে পরে করে। তানজিলা টাকা খাচ্ছে তো এর জন্য করছে, বলতে পারেন তানজিলা সেবা করছে প্রজা হিসেবে, যে আমার গুরু, আমি তার টাকা খাই জন্য সেবা করে দিচ্ছি। বাট মন থেকে তানজিলা যে কাজ করে না, এটা তানজিলার শাশুড়ি কোনোদিন পছন্দ করে না। তানজিলা ভাবে আমার শাশুড়ি কত ভালোবাসে, আসলে না, তানজিলাকে তার শাশুড়ি তার স্বার্থে উপকার করছে, তার স্বার্থে কাজ করে দিচ্ছে, কারণ তানজিলার টাকা সে খাচ্ছে, এই কারণে সে তানজিলা কাজকর্ম করে দিচ্ছে। তানজিলা যদি টাকা পয়সা সংসারে না দিত, তানজিলার শাশুড়ি তানজিলাকে আরও অনেক মাস আগে লাথি দিয়ে ঘর থেকে বের করতো। মার্ক মাই ওয়ার্ড দর্শক,
পারলে এই কথাটুকু সেভ করে রাখুন। আমি তানজিলকে চ্যালেঞ্জ করে বলছি, তানজিলের সংসারের টাকা তো যেদিন থেকে বন্ধ করবে তার শাশুড়ি তাকে সেদিন লাথি দিয়ে বের করবে। তানজিলা ভাবে কি তাকে কত ভালোবাসে। আরে ভাই, আপনার টাকাকে ভালোবাসে, টাকাকে। আপনার জামাই, আপনার শাশুড়ি, আপনার শ্বশুর সব আপনার টাকাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। যেদিন আপনার ইউটিউব চ্যানেলটা থাকবে না, সেদিন সাকিবের আসল রূপ বের হয়ে আসবে। সাপের থেকেও বিষধর এই সাকিব হবে। মিলিয়ে নিন আমার কথাটা। যদি মুখস্থ না থাকে, ভুলে যান, ভিডিওটা সেভ করে রাখুন, কোনো একদিন শুনবেন বসে বসে। একটা সাপের থেকেও বেশি ডেঞ্জারাস হবে সাকিব, মনে রাখবেন। আমি বলে দিলাম আপনাকে। কতটা লোভী ছিল আর লোভী পরিবার ভবিষ্যতে দেখতে পারবেন। তো এই যে এতগুলো কথা বললাম দর্শক, আজকে অনেকগুলো ইনফরমেশন কিন্তু আপনাদেরকে আমি থ্রু করেছি, অনেকগুলো ইনফরমেশন জানিয়েছি, এবং আরও ইনফরমেশন আছে। ছোট্ট করে বলতে গেলে আরও বড় হয়ে যায় ভিডিও। তারপরে বলে দিই দর্শক, নতুন ভিডিওতে এটা টানবো না। তানজিলা কিন্তু গতকাল একটা ভিডিও দিয়েছিল যে তার ডেলিভারি কোথায় হবে, পাবনাতে হবে নাকি কুষ্টিয়াতে হবে। তো এখানে এটা বলতে গিয়ে সে কয়েকবার বলছে যে আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, হ্যান ত্যান, আমার বাবা আছে, আমি তার কাছে আসি, তার সাথে সামনে ঘুরি। আবার কি বলছে, আর বলছে আমার বাবাই বলেছে তোমার বাসা থেকে যেহেতু হসপিটাল কাছে পাবনা কুষ্টিয়াতে, তাহলে সেখানেই করো। তাহলে কথা কি দাঁড়ালো? একবার বলে বাপ্পি নাকি চায় সে পাবনা থাকুক, আর বলছে বাপ্পি নাকি তাকে বলেছে কুষ্টিয়াতে ডেলিভার করো। কি বুঝলেন কথাটা? কোন আগা মাথা গোড়া আছে, কিছু আছে? তার মানে বোঝা যায় তানজিলা মিথ্যা কথা বলেছে। অর্থাৎ তানজিলা জানে তার একটা উইক পয়েন্ট, বাপ্পি তাকে ভালোবাসে না, বাপ্পি তাকে মানে টোটালি টলারেট করতে পারে না। এখন এটা তো তার জন্য উইক পয়েন্ট, দর্শকরা তাকে বকাঝকা করে, মানে একটা সে হালকা হয়ে যায়, এই জন্য নিজেকে দেমাগ ঠেকানোর জন্য, বড় বড় ঠেকানোর জন্য এই কথা বলে। আবার বলে আমার বাবার বাড়ি থেকে কম আছে, দুই হাত এরকম ছড়িয়ে বলছে এত এত আছে, এত এত কী আছে, ঘোড়ার ডিম আছে। আপনি পরিবার কিছু লাগেন? আপনি তো পরিবারের সন্তানই না। ওই পরিবারের সন্তান দুজন, তাবি আর তান। আপনি তো ওই পরিবারের কেউ না। আপনি কে? আপনার নিজের পরিচয় আছে? সো আপনার এত বড় বড় কথা বলার কিছু নেই। আপনি যেখানে আছেন সেখানেই থাকুন, সেখানে ভালো আছেন। কারণ সাকিবেরও পরিচয় নেই, সাকিবও কিন্তু তার মাতৃ পরিচয় দিতে পারবে না, আর আপনি আপনার পিতৃ পরিচয় দিতে পারবেন না। সো আপনাদের দুজনের কাপলটা খুব জমেছে ভালো, এভাবে থাকুন। অ্যাটলিস্ট ভাই বাপ্পি বাপ্পি বা পাবনা নিয়ে দেমাগ ঠেকেন না। আপনার পাবনাতে যাওয়ার কোনো যোগ্যতা নেই, আপনি ওই পরিবার কেউ লাগেনি না, ঠিক আছে? সো আপনি যেভাবে করে আপনার শ্বশুরবাড়ির লোকজনকে পালছেন না, টাকা পয়সা ছুড়ে দিচ্ছেন, আর শ্বশুরকে পালছেন, শাশুড়িকে পালছেন, জামাই পালছেন, সে পালাপালির মধ্যে থাকুন। আপনার সন্তান পালবেন কি? আপনি তো জামাই পালছেন, আপনি শ্বশুর শাশুড়ি পালছেন টাকা পয়সা দিয়ে, তো আপনি সন্তান আর কি পালবেন বলুন? আপনি তো শ্বশুরবাড়ির লোকজনকে পালছেন টাকা পয়সা দিয়ে, লোভ দেখিয়ে। আর ভাবছেন আপনাকে কত ভালোবাসে, আপনার টাকাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে না। এই কথাটা আপনি আমার এই কথাটা মুখস্থ করে রাখুন সবসময়, সামনে অবশ্যই সেটার প্রমাণ পাবেন। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বিষয় তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। এবং অবশ্যই খুব শীঘ্রই হয়তো কাল পরশুর মধ্যে দর্শক হয়তো দেখবেন আমার চ্যানেলের নামটা তারকাদের গল্প থেকে নতুন কোনো নামে হয়তো কনভার্ট হয়ে যাবে। সো সবাই সেটার জন্য প্রিপেয়ার থাকুন। যদি কোনোভাবে খুঁজে না পান সেটা আমাকে জানাবেন। সো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।